তুমি ওকে অ্যালাউ করলে কেন? এটাই তো আমি বুঝতে পারছি না। মা, তুমি যদি ওখানে থাকতে না, মেঘ যা যা করছিল তুমিও অ্যালাউ করতে। তুমি তো জানো কতটা স্টাবার্ন। না সে তো বটেই, আর বলবো। তুমি ময়ূরীকে দেখেছিলে সেখানে? না, মেঘ একাই ওর ঘরে গেছিল, ইভেন নার্সকেও অ্যালাউ করেনি। মেঘের না একটা অদ্ভুত ব্যাপার আছে ওকে নিয়ে, আমি দেখেছি। ও যেন ওই সর্বনাশগুলো করার জন্য ওকে জায়গা ছেড়ে দেয়। ময়ূরীকে না ও যেন ইনভাইট করে ডেকে আনে। পরশু ওই মেয়েটা ওর দিকে রিভলভার তুলে গুলি চালালো, আর আজ মেঘ গিয়ে তাকে ব্লাড দিয়ে এলো, এবং কোনো ইমিডিয়েট প্রয়োজন ছাড়াই। মেঘকে বলবে এইরকম মহৎ হবার কোনো দরকার নেই, মানুষকে তো ঠেকে শিখতে হয়। আমি বললেই যেন ও শুনছে। তুমি নিজে একবার বলে দেখো না। ময়ূরী ব্যাপারটা না শুধু মেঘের জীবন না, আমাদের জীবন থেকেও যে কবে বিদায় নেবে। আমি তো ঠিক করেছি মেঘের পক্ষে বেস্ট উকিল লাগাবো, যাতে ও কোনোভাবেই বেরোতে না পারে। মেঘ কিন্তু ওর বাবার কাছে অলরেডি কেস উইথড্র করার ব্যাপারটা বলেছে। সে কি কেস তুলে নেবে? হায় ভগবান। তুমি শোনো, ইউ হ্যাভ টু বি মাচ মোর রেসপন্সিবল। এই চারপাশের লোক যে যাই বলুক, তোমাকে মেঘের পাশে একদম, ইউ হ্যাভ টু স্ট্যান্ড বাই হার লাইক আ সলিড রক। একটা জিনিস তোমার বোঝা দরকার, যে মেঘ যে পেশায় রয়েছে তাতে মিডিয়া নানান সময় নানান রকম গসিপ তৈরি করবে ওকে নিয়ে। এই দেশে যে কোনো সফল মেয়ের সঙ্গেই এটা হয়। তাদের দুর্বল করে দেবার চেষ্টা, তাদের চরিত্রের দিকে আঙুল তোলা হয়। আমাকেও একসময় এই সমস্ত পেরোতে হয়েছে, মেঘকেও হবে, দেখে নিও। আর দেখো নীল, আগের বার আমাদের মেঘের বিরুদ্ধে যাবার কি কারণ ছিল সেটা তো তুমি জানো, কিন্তু তোমার সঙ্গে মেঘের সম্পর্ক খারাপ হওয়ার কারণ কিন্তু ছিল তোমার অবিশ্বাস, তোমার সন্দেহ। জীবনে সবাই কিন্তু দ্বিতীয়বার সুযোগ পায় না নীল, আর তুমি পেয়েছো। আর পেয়েছো মেঘের অসম্ভব গভীর ভালোবাসার জন্য। এবার তোমাকে তোমার সন্দেহ, তোমার অবিশ্বাস এসবের অনেক ওপরে উঠতে হবে। তোমাকে মেঘের যোগ্য হতে হবে, এবং মিডিয়ায় যদি গসিপ হয়ও তোমাকে সেগুলো হেসে উড়িয়ে দিতে হবে। অনেক অনেক ম্যাচিওর হতে হবে তোমাকে। আশা করি এত কিছুর পর তোমার কাছ থেকে এই ম্যাচিওরিটিটা আমি আশা করতে পারি। হ্যাঁ মা, সময় আমাকে অনেক শিক্ষা দিয়েছে। গুড। অনেকগুলো কথাই তোমাকে বললাম, আর আজই বললাম, কারণ আমি চাই আজ থেকেই তুমি এই কথাগুলো একদম তোমার মাথায় গেঁথে নাও। আমরা আমাদের দিক থেকেও যত ভুল ত্রুটি হয়েছে সেগুলো শুধরে নেবার চেষ্টা করছি, তুমিও করো। আচ্ছা, আমি এবার একটু ওদিকে যাই, কারণ অনেক গেস্ট এসে গেছে। ও আরেকটা কথা, আমি এবার ঠিক করেছি যে এইসব মিটে যাবার পরে তোমার বাবার সঙ্গে আমার সম্পর্কটা আমি এবার শেষ করব। তার আজই হসপিটালের ক্রিটিক্যাল কেস। আমার না সত্যি ভাল লাগছে না। এই বাড়িতে এই যে নন রেসিডেন্সিয়াল মেম্বার, তাকে আমার একটুও পছন্দ হচ্ছে না। সর্বনাশ করেছে। একটা সম্পর্ক জুড়লো আর একটা সম্পর্ক ভাঙবে। বাবাকে তো সাবধান করতে হবে। সে তুমি সাবধান করবে, যা করবে করো। আমি যেটা করব বলেছি সেটা কিন্তু আমি করে ছাড়ব। যাও তুমি এখন মেঘের কাছে যাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলছি, শোনো না, তোমাকে একটা কথা বলার আছে। কালকে আমি আর মেঘ দিল্লি যাব। সে কি, মেঘকে নিয়ে একবারে চলেই যাবে? না না, জাস্ট কয়েকটা দিনের জন্য ঘুরতে। এখানে থাকলে মেঘ একদম রেস্ট পাবে না। ও তাই বলো? সে তো খুব ভালো কথা, ঘুরে এসো। হ্যাঁ, রেস্টের ব্যাপারটাও ঠিকই। এখানে থাকলেই ময়ূরী নানান ছুতোই ওকে ডেকে পাঠাবে, আর ওর বাবা মাও ওকে আটকাতে পারবে না। আরে ভাইপো, আরে তুমি এখানে দাঁড়িয়ে মায়ের সঙ্গে এত কি গল্প করছো? আরে ওদিকে সবাই তোমাকে চাইছে, দেখতে পাচ্ছ? চলো চলো, গল্প করতে হবে। ওরে একটু আসছে, ওকে নিয়ে যাবো। ও ঠাম্মি, তুমি এখানে একা একা বসে আছো কেন? জানি না, জানো। ও মা, দেখেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি চলো, তুমি মেঘের কাছে চলো। আরে না, আমাকে এখানে পাহাড়ে বসিয়ে দিয়ে গেছে, ঠাম্মি কোথাও যাবে না। তাহলে পাহাড়ে বসে থাকো। যা যা বাবা। মেঘকে দেখো, কি ভাইব্রেন্ট লাগছে না? কি দারুণ গ্লো করছে। ওকে এরকম ঝলমল করতে গিয়ে খুব ভালো লাগছে। অনেক অন্ধকার সময়ও পেরিয়ে এসেছে। সত্যি জিষ্ণু, আমি এই একটা কারণেও তোমার কাছে সব সময় কৃতজ্ঞ থাকব। মেঘের অন্ধকার পেরিয়ে আসার সময়টাও তুমি কি সুন্দরভাবে ওর পাশে ছিলে। একজন সত্যিকারের বন্ধু হয়ে ওর পাশে ছিলে। যে অসম্ভব ডিগনিটির সঙ্গে তুমি বন্ধুত্বের দায়িত্বটা পালন করেছো, সেটার জন্য কি প্রাইজ দেবে নাকি? সেটা কাল বলবো। ও মেঘ, এই দেখো তোমার উপরে বুড়ি খোঁচে আছে। এই বাবা, খবর
খবরদার আমাকে বুড়ি বলবি না। বুড়ি হচ্ছিস তুই, তোর গোষ্ঠী বুড়ি। ঠিক আছে। ইস, আমাকে আবার বুড়ি বলা হচ্ছে। আমাকে সুশীলের হাতে সঁপে দিয়ে নিজেরা খুব ফুর্তি করে বেড়াচ্ছ। আরে নাদবো, তুই পর্যন্ত কিচ্ছু বললি না। এই মেঘ, কি হলো? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? না না, আমি ঠিক আছি, ওই মাথাটা একটু ধরে আছে। তোমার মাথা ঘুরছে নাকি? দেখো, মা কিন্তু বলেছে তোমার কিছু হলে আমাকে জানাতে। এত চিন্তা করো না মিনি, আমি একদম ঠিক আছি। আচ্ছা, তুমি জল খাবে? হ্যাঁ, একটু খেতে পারি। আচ্ছা, আমি জল নিয়ে আসছি, তুমি বসো। ঠামি, না না, দাঁতে দাঁত রেখে আজকের এই সন্ধ্যেটা আমাকে ঠিক থাকতেই হবে। আমি সকলের এই আনন্দটা নষ্ট করে দিতে পারি না। নাচবো, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে, একদম 100%। দেখিস আজকের দিনটা সুস্থ থাকিস। এই দিনটার জন্য আমার দাদুভাই কতদিন অপেক্ষা করেছে বলতো। ঠাম্মি, তোর মুখে না একেবারে লাগাম নেই। এই দিনটার জন্য তোরা দুজনে মিলে 1 বছরের বেশি পার করে দিয়েছিস। তাছাড়া আমি তোদের যে লিস্টটা বানিয়ে দিয়েছিলাম তার কিন্তু কোনো কিছুই হয়নি। এখন একটু চুপ করো না ঠাম্মি। না 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 না, আমি মোটেও চুপ করব না। বছর গোড়ার মধ্যেই নাতির ঘরে পুঁতি আমার চাই। হ্যাঁ, আর 3 বছরের মধ্যে তোমার নাতির ঘরে পুতিন হবে, ঠিক আছে তো? আমার আর ঠাম্মির মনের এত মিল না। তোমরা যা শুরু করেছো না, আমি গেলাম। বস বস বস, রক্ত দিয়ে এসেছে, এখন টই টই করে ঘুরতে হবে না। তুমি তাহলে ভুলভাল বকবে না বলো। শোনো, এই আমি তোমাদের দুটিকে আবার মিলিয়ে দিয়েছি। না হলে তো তোমরা দুজনে মিলে ওই সিনেমার একদিকে দিলীপ কুমার, একদিকে ওই মীনা কুমারী হাঁটা শুরু করে দিয়েছিল। আরে বাবা, এটা হচ্ছে আমার পারিশ্রমিক, এটা আমার চাই। পুঁতি নিয়ে খেলবো। বাবা, কি বলো তো, তোমার এই সাংঘাতিক প্ল্যানের জন্য না তুমি পারিশ্রমিক না, শাস্তি পাবে আমার কাছ থেকে। তুই দিস, তবে আমার যা বলার আমি বলে দিয়েছি, আর বলবো না। বাকিটা আমি আমার উপর ছেড়ে দিয়েছি। অসহ্য। মেঘ দিব্যি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো আমাকে বলে দিয়ে চলে গেল, আর আমি চুপচাপ শুনে গেলাম। মেঘ, জাস্ট কয়েকটা বছর আগেও কিন্তু তুই আমার সঙ্গে এটা করার সাহস পেতিস না, ভয় পেতিস, তুই আমাকে এড়িয়ে চলতে চেষ্টা করতিস, পালিয়ে পালিয়ে বেড়াতিস। এখন আমার চোখে চোখ রেখে কথা বলছিস। কে দিচ্ছে রে তোকে এত সাহস? কোথায় পাচ্ছিস তুই এত মনের জোর? নীল, নাকি সবাই এখন তোর দিকে বলে তুই এতটা স্মার্ট হয়ে উঠেছিস? মহত্ব আমাকে মহত্ব দেখানো হচ্ছে? হ্যাঁ, ওর ইচ্ছে হলে আমি বেঁচে থাকবো, ওর ইচ্ছেতে আমি শ্বাস নেব, আর ওর ইচ্ছে না হলে আমাকে মরে যেতে হবে নাকি? সবকিছু ওর ইচ্ছেতে হবে? হ্যাঁ, আমি আর পারছি না। ভাবি, তোমরা এই ডিসিশনটা কেন নিলে? বিজ্ঞানের ডিসিশনটা কেন নিয়েছিলে? থেকে তো আমি মরে গেলে ভালো হতো, আমি মরে গেলেই ভালো হতো। আমি আর পারছি না, আমি আর সত্যি পারছি না। আমি সবসময় হেরে যাব কেন? সবাই সবসময় ওর সাপোর্ট নেবে কেন? কেন কেন কেন? কি এসব আপনি কি করেছেন? আপনি বেড ছেড়ে উঠে পড়েছেন কেন? যা করেছি বেশ করেছি, আমি বাড়ি যাবো। আমি এক্ষুনি বাড়ি যাবো। হোয়াট? বাড়ি? কোনো প্রশ্নই ওঠে না। একটু আগে আপনার কন্ডিশন স্টেবল ছিল না। আমি বলছি তো আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাবো না। আমাকে বাড়ি পাঠাতে হবে না। আমাকে আপনি আবার জেলে পাঠিয়ে দিন। আমার কাছে বাড়ি আর জেল আছে, আমি জেলে যাবো। আমাকে জেলে পাঠিয়ে দিন এবার। ছাড়ুন না আমাকে, ছেড়ে দিন, ছবেন না আমাকে একদম। কেউ আপন জন্য
কেউ আমার আপন না। আমাকে আমাকে ষড়যন্ত্র করে এখানে পাঠানো হয়েছে। হ্যাঁ, আমাকে ষড়যন্ত্র করে এখানে পাঠানো হয়েছে। আপনি জানেন আমি এখানে কেন আছি? আপনি জানেন? জানি না, আর জানতেও চাই না। আপনি যদি চুপচাপ এখানে শুয়ে না পড়েন তাহলে কিন্তু আমরা বেডের সাথে আপনাকে জোর করে বেঁধে রাখতে বাধ্য হব। শুয়ে পড়ুন। মেঘ, আমি হেরে গেলাম তো। আমি আবার হেরে গেলাম তো। আমি মেঘকে জিততে দেবো না। আমি ওকে জিততে দেবো না। আরে এটা সঙ্গীত শিল্পী অমর চক্রবর্তী না? আরে উনি তো মেঘের গুরুজি। কি বলছো? এত বড় একজন শিল্পীর শিষ্য আমাদের মেঘ। তোমরা জানো মেঘের মতো মেয়ের এত ভালো একজন সঙ্গীত শিল্পী হয়ে ওঠার পেছনে কিন্তু এই মানুষটির অবদান সবচেয়ে বেশি, পণ্ডিত অমর চক্রবর্তী। এই ওনার সঙ্গে একটা ছবি তুলি। চলুন চলুন। বলবি? পণ্ডিতজি, আপনাকে এখানে দেখবো সত্যি ভাবতে পারিনি। আপনার সঙ্গে একটা সবাই মিলে ছবি তুলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু যাদের সঙ্গে ছবি তুলবো বলে এসেছি তাদের সঙ্গে আগে দেখা করি। সত্যি পণ্ডিতজি, আপনার মতো মানুষকে এত কাছ থেকে দেখে নিজেকে ধন্য মনে করছি। কিন্তু যাকে আপনারা শুভেচ্ছা জানাবেন বলে এসেছেন সেও কিন্তু খুব বড় শিল্পী, জানেন তো? জানি পণ্ডিতজি, আপনার মতো গুরুদেবের একজন উপযুক্ত ছাত্রী আমাদের মেঘ। আপনারা দয়া করে গুরুজিকে একটু ছেড়ে দিন, উনি নব দম্পতিকে আশীর্বাদ করতে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু একটা অনুরোধ পণ্ডিতজি, আজ যখন আপনাকে পেয়েছি আজকে কিন্তু আপনার গান শুনতে চাই আমরা। এটাও যে এ বাড়ির তরফ থেকে অতিথিদের জন্য রিটার্ন গিফট। বেশ, তবে তার থেকে অনেক ভালো গিফট আমি আপনাদের দেব, কথা দিচ্ছি। চলো আগে মেঘমার সঙ্গে দেখা করে আসি। আসুন 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 আসুন। মেঘ, গুরুজি আপনি? বলো কেমন সারপ্রাইজ দিলাম বলো। হ্যাঁ গুরুজি, আমি ওকে বলিনি যে আপনি এখানে আসছেন। খুব ভালো করেছো, বলে দিলে তো আর এই অপ্রত্যাশিত আনন্দটাই হতো না। ওর মুখের হাসিটা আজ আমার গুরু দক্ষিণা। থ্যাংক ইউ। আরে দাঁড়াও দাঁড়াও, আগে ভালো করে আমার কন্যার মুখটা দেখি। আরে কি সৌভাগ্য আমাদের গুরুজি, আপনি নিজে এসেছেন। আমি মেঘের শাশুড়ি মীনাক্ষী গাঙ্গুলি। ও বাবা, আপনি তো বিরাট বড় ডাক্তার, নাম শুনেছি। আপনার মতন বিরাট শিল্পী তো আমি নই। এই মানুষের শরীর নিয়ে কাটাছেড়া করি, এই যা। সেটাও শিল্প। আমার তো মনে হয় চিকিৎসা শাস্ত্র বিজ্ঞান আর শিল্পের সমন্বয়। নইলে আগে যেটা একসময় অসম্ভব মনে হতো সেটা চিকিৎসকরা কি করে সম্ভব করছে। এই আপনার হাজব্যান্ড? আর বলবেন না, তার আজকের দিনেও কাজ। আমাদের পেশায় জানেন তো, এমার্জেন্সি হলে ওই ছাদনাতলার থেকেও ছুটতে হবে। আর এ তো ছেলের রিসেপশন। সত্যি গুরুজি, আপনি যে এসেছেন এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আমি নীলের কাকিমণি। আমি কাকামণি, মানে নীলের কাকামণি। আপনাদের সবার কথা আমি মেঘের মুখে অনেকবার শুনেছি। আর গুরুজি, আপনার কথা শুধু মেঘ নয়, গোটা জাতির মুখে শোনা যায়। ভাগ্যিস আজ এখানে কোনো মিডিয়াকে অ্যালাউ করা হয়নি, নাহলে দেখতে হতো না। জিষ্ণুর কাছে সেরকম আশ্বাসবাণী শুনেই মানে নিশ্চিন্ত হয়ে এসেছি। আজকাল এরকম ঘরোয়া অনুষ্ঠানে বড় প্রাণের আরাম পাই, জানেন। আমরা ধন্য গুরুজি। এই নীল কোথায়? এই জিষ্ণু, এই নীলকে ডাকো। আরে নীল তো আপনাকে দেখলে একবারে আহ্লাদে আটখানা হয়ে যাবে। বাহ, চমৎকার দেখাচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হয়ে যাওয়াতে আমার খুবই আনন্দ হচ্ছে, এটা বলাই বাহুল্য। কিন্তু এটাও অনস্বীকার্য যে আমার মেয়ের মুখের এই হাসিটা দেখে আমার মন আজ ভরে গেল একেবারে। আপনাদের অজস্র ধন্যবাদ আমার মেয়ের মুখের এই হাসিটা ফিরিয়ে দেওয়ার জন্য। গুরুজি, মেঘকে আমাদের পরিবারে পেয়ে আমরা খুব গর্ববোধ করছি। সত্যি ওর মতন মেয়ে হয় না। আমার ছেলে জহুরির চোখ একেবারে, হিরে চিনতে ভুল হয়নি। তা শ্রীমান নীল বাবা জীবন কোথায়? জোরে না হলে তো আমি প্রণাম নেব। যে নীল আকাশ এই মেঘের ঠিকানা হলো, সেই নীল কোথায়? 1 মিনিট গুরুজি, আমি দেখে আসছি। জিষ্ণু তো গেল ওকে ধরে আনতে। তোমাকে তো ঠিক চিনলাম না। নমস্কার, আমার নাম লাল, আমি আসলে মেঘের দেওর। দেওর হয়ে বৌদিকে নাম ধরে রাখছো? যুগ বদলাচ্ছে ওঠে। আসলে বাড়ির সবাই বকাবকি করছে, মানে বৌদি বলছি মাঝে মাঝে একটু ফসকে যাচ্ছে আর কি। আসলে গুরুজি কি বলুন তো, আমার ননদ দেওর এটা সবাই আমাকে বন্ধুই মানে, কিছুতেই আমাকে বৌদি বলে ডাকতে পারছে না। সে বললে হবে না, আজ আমি সবাইকে শাসন করে দেবো।
কিন্তু সবার আগে শাসন করব তোমার কর্তাটিকে। আসলে গুরুজি দাদাভাইয়ের বন্ধু বান্ধবরা বাইরে আছে, জিষ্ণু মনে হয় খুঁজে পাইনি, আমি ধরে নিয়ে আসছি। দাঁড়া গুরুজি আপনি বসুন না প্লিজ। আপনার সঙ্গে আমি ঠাম্মির আলাপ করাই। ঠাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। গুরুজি আজকে তো আমাদের একটু ব্যস্ত থাকতে হচ্ছে, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আরে মনে করা কোনো প্রশ্নই নেই। এসে থেকে যেরকম অভ্যর্থনা পাচ্ছি আমার তো কিরকম অস্বস্তি হচ্ছে, কিরকম নিজেকে পরপর মনে হচ্ছে। এ কি বলছেন গুরুজি? আমরা কিন্তু আপনাকে বেআই বাড়ির মানুষ হিসেবেই আপ্যায়ন করছি, বরং আমাদের তরফ থেকে যদি কিছু ত্রুটি থাকে মার্জনা করবেন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি বসুন না, আমি বরং আপনার জন্য একটু শরবত নিয়ে আসি। হ্যাঁ গুরুজি ইনি আমাদের ঠাম্মি, এই গাঙ্গুলি পরিবারের চালিকা শক্তি। হ্যাঁ, আর সেই চালিকা শক্তিকে সবাই মিলে ষড়যন্ত্র করে একবার বসিয়ে দিয়েছি। এটা অন্যায় না? আপনি বলুন। বলছো নাকি? আমার মা কিন্তু ভীষণ ঠোঁট কাটা। আরে আমরা এখনো বকুনি খাই। আচ্ছা মা, তুমি যে ওনার কাছে নালিশ ঠুকে দিলে, তুমি জানো উনি কে? আরে বাবা খুব জানি, ওনার মতন বড় শিল্পীকে না জানাটা তো অপরাধ। আপনি আমার দিদি ভাইয়ের পিতৃসম গুরুজি, আমার নমস্কার নেবেন। আপনিও আমার প্রণাম নেবেন। আর এই যে আপনি বললেন না দিদি ভাই, এতেই বুঝলাম যে মেঘ আপনার মনের কত কাছাকাছি রয়েছে। মেঘ দিদি ভাই আমার প্রাণীর টুকরো, একদিকে নীল দাদু ভাই আর একদিকে আমার মেঘ দিদি ভাই। বলতে পারেন ওদের মুখ চেয়েই তো আমি বেঁচে আছি। মেঘ তুমি সত্যিই ভাগ্যবতী, এমন একটা পরিবার পেয়েছো, এমন সব মানুষ পেয়েছো। অনেক ঝড়ঝাপটাও পেয়েছে মেয়েটা। আপনার কাছে বলতে লজ্জা নেই, আপনার শিক্ষা আর আমার নাত বইয়ের নিষ্ঠা সমস্ত ঝড় কেটে গিয়ে ভালোবাসার আলো ফুটিয়েছে। আপনি আশীর্বাদ করুন ওরা যেন সুখী হয়। হ্যাঁ সে তো নিশ্চয়ই করব। ওর এই যে মুখের হাসিতে ঝলমল করছে, খুশিতে ঝলমল করছে, এটা যেন সারা জীবন থাকে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব ও যেন স্বামীর সংসার নিয়ে খুবই সুখে থাকে, আর গান নিয়ে অনেক এগিয়ে যায়। গান কি এখন কিছুদিন বিশ্রামে আছে? না গুরুজি, আসলে কাল আমার বসা হয়নি, তবে আজকে সকালে একটুর জন্য হলেও বসেছিলাম। ভেরি গুড। ওখানে কিন্তু একটুও ফাঁকি দিলে আমি ভীষণ রেগে যাব। ঠিক বলেছেন। গুরুজি আপনারা কথা বলুন, আমি একটু আসছি। গুরুজি আমি নীলকে বলেছি, ও এক্ষুনি আসছে। বলছি আপনার সঙ্গে একজনের পরিচয় করাবো, আমি তাকে নিয়ে আসছি। তাই নাকি? আমার সঙ্গে? তা কে সে? সেটা আগে থেকে বললে সাসপেন্স তো থাকবে না। সাসপেন্স? ও বাবা, এই বয়সে আবার বেশি সাসপেন্স ভালো না, হার্ট ফেল করে যেতে পারি। না না, তেমন সাংঘাতিক ব্যাপার না। গুরুজি বেচারাকে যেতে দিন। আসলে অনেক দিন ধরেই ভাবছিল আপনাকে কিভাবে বলবে, আসলে সাহস সঞ্চয় করে উঠতে পারছিল না। এই এতদিনে সবার মাঝে আপনাকে পেয়ে বোধহয় একটু বুকে বল পেয়েছে। ও তাহলে তো আর দেরি করানো উচিত হবে না। যাও যাও, নিয়ে এসো নতুন মানুষকে আর একটা শাড়ি। দেখি বলছি গুরুজি আপনি শরবত খাবেন নাকি চা কফি? শরবত থাকতে কেউ চা কফি খায় নাকি? যদিও আইসক্রিম শরবত এসব থেকে আমাদের শতভাগ দূরে থাকা উচিত, কিন্তু চোখের সামনে শরবত থেকে আমি আর লোভ সামলাতে পারছি না। শরবত খাবো আমি। থ্যাংক ইউ। হে বাবা, দেখেছেন আপনাকে তো প্রণামটা ইশারা হয়নি। থাক 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 থাক। তোমার নামটি কি মা? গুরুজি ওর একটি কঠিন বাংলা নাম আছে, যেটা হলো মনস্বিনী। এবার সেটা তার নিজেরই মনে থাকে কিনা সন্দেহ। ও মিনি বলেই বিখ্যাত এই বাড়িতে। ও বাবা, আমি তার মানে একজন বিখ্যাত মানুষের সামনে দাঁড়িয়ে আছি। আমার অজ্ঞতা মাফ করো মা। তা আমি কি জানতে পারি যে তোমার খ্যাতি কি কারণে? শিল্প, সাহিত্য, নাকি এবারে বেশিরভাগ মানুষের মতোই তুমি ওই চিকিৎসা শাস্ত্রে আগ্রহী? না না গুরুজি, ওই রকম কিছুই না। এই মেয়ে, তুমি কেন এরকম বানিয়ে বানিয়ে কথা বলছো বলো তো? আমি দাদা ভাইয়ের বোন, এটুকুই। যাকে দাদা ভাই বলছো তার যে তুমি বোন হবে এটাই তো স্বাভাবিক, কিন্তু দাদা ভাইটিকে সেইটাই আগে জানা চাই। ও নীল, মানে সৌরনীলের ছোট বোন। ও তাই বলো? তুমি তাহলে আমার এই কন্যার রায়বাঘিনী ননদিনী। যদিও মিনি নামটা বাঘের মাসিকেই দেওয়া হয়, তবে সেও কিছু কম নয়। তা তুমিও কি হেসেলে ঢুকে মাছ চুরি করো নাকি? না
না, আমি মাছ একদমই ভালোবাসি না। গুরুজি, আমি বরং আপনার জন্য একটু স্ন্যাক্স নিয়ে আসি। ও ভাই, এক মিনিট। বলছিলাম মেঘ, গানটা বজায় থাকবে তো? মানে সংসারের জটিলতায় সেটা হারিয়ে যাবে না তো? ওটা ছাড়া যে আমি নিজেই বাঁচবো না গুরুজি, ওটাই তো আমার জীবনের অক্সিজেন। না মেঘ, আমি অনেক দেখেছি তো, বিয়ের পর মেয়েরা নিজেদের অক্সিজেনটুকু ছেড়ে দিতে বাধ্য হয়, আর নানা রকম চাপ আসে, আর সেই চাপ থেকে গানটাই জীবনে সবচেয়ে গৌণ হয়ে পড়ে। প্রায়োরিটির লিস্টে পেছোতে পেছোতে একসময় হারিয়ে যায়। আমার সেটা হবে না গুরুজি, কখনো হবে না। অ্যাকচুয়ালি আমিই হতে দেব না। আমিও দেব না। চমৎকার, এমন সাপোর্টিভ ফ্যামিলি তো সবাই চায়, আর আমার বিশ্বাস সৌরনীলও সেটা হতে দেবে না। মনে হয় কি দাদু ভাই, সে তো গান শুনেই মজেছিল। নাচবো, গাইবি, নিশ্চয়ই গাইবি। আমি কিন্তু সবটা জানতাম। কি গুরুজি? এই তোমার আর নীলের বিয়ের বিষয়ে অনিন্দবাবু আমার সঙ্গে পরামর্শ করেছিলেন যে তোমার দিদি শাশুড়ি সৌরনীলের সঙ্গে তোমার বিয়ের প্ল্যান করেছেন, তাতে ওনার মত দেওয়া উচিত হবে কিনা। আর আপনি সেটা একবার আমাকে বললেন না? বললে কি আর ওই আনন্দটা পেতে? একদম ঠিক বলেছেন। বিয়ের দিন ওদের দুজনের চোখ মুখ যদি একবার দেখতে, রাগ করবে না খুশি হবে ভেবেই পাচ্ছিল না। নীল, গুরুজি পরিচয় করিয়ে দিয়ে সৌরনীল। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেঘের প্রণাম এখনো মুলতুবি আছে। আমি বলেছি যুগলের প্রণাম একসাথে নেব। ও ভালো কথা, শুনেছি তুমি খুব যুক্তিবাদী মানুষ, তুমি ওইসব প্রণামে বিশ্বাস করো তো? বয়োজ্যেষ্ঠ মানি যে প্রণম্য সেটা মানি না, তবে কিছু মানুষের সামনে দাঁড়ালে আপনা থেকেই মাথা নিচু হয়ে আসে। থাক থাক থাক, সুখী হও। তা মেয়েকে তোমার বাবা মাকে দেখছি না, ওনারা কখন আসবেন? মা বাবা কি আসতে পারবে? পারবে না বোধহয়।